আসসালামু আলাইকুম। শুরু করছি নেশাক্ত ভালোবাসা পর্ব ১৭। লিখেছেন তামান্না ইসলাম। গানের এত তীব্র শব্দ যে তাতে কানের পর্দা ফাটার মতো অবস্থা। একে তো এই গানের শব্দ, তার উপর মানুষের এই চিল্লাপাল্লা। আয়রাতের রাগ হতে লাগলো ধীরে ধীরে। তারপরেও আয়রাত সেখানেই থেকে গেল। আর বেশ কয়েক সময়। তার প্রায় ১ ঘন্টা শেষ হয়ে গেছে। আস্তে আস্তে রাত যত বাড়ছে মানুষের সমাগমও তাও ঠিক ততই বাড়ছে। আয়রাত আশেপাশে তাকিয়ে তনয়াকে খুঁজতে লাগলো, কিন্তু তনয়া নেই। আয়রাত আর সেখানে থাকতে না পেরে চলে আসে। কনসার্টের একটু ভেতরের দিকে আসলেই বেশ কিছু আপত্তিজনক সিচুয়েশনের মাঝে পড়ে সে। কেউ এক অপরকে জড়িয়ে ধরে আছে, কেউ কিস পর্যন্ত করছে, আবার কেউ ড্রাঙ্ক অবস্থায় একদম হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পাগলের মতো করে নাচছে। আয়রাত এইসব কিছু উপেক্ষা করেই সাইড দিয়ে এসে পড়ে। আরও একটু ভেতরে এসে দেখে তনয়া ফোনে কথা বলছে। তনয়া পেছন ঘুরিয়ে দেখে আয়রাত দাঁড়িয়ে আছে। তনয়া বলল, এখানে কি করিস? তুই এখানে এইসবের মাঝে কি করিস? তনয়া বলল, আরে আমি তো কথা বলতে এসেছিলাম, সেখানে কিছুই শোনা যায় না। আয়রাত বলল, আমি বাড়ি যাব। আরে কিন্তু দেখ, অনেক সময় থেকেছিস, আরেকদিন আসা যাবে এখানে। এখন আর না, আমার মাথা ধরেছে। প্লিজ বোন, চল এখন এখান থেকে। তনয়া বলল, আচ্ছা চল। আয়রাত সেখান থেকে চলে আসতে নেয়, তখনই আয়রাতের ফোন বেজে ওঠে। আয়রাত বলল, এই তনয়া, তুই যা, আমি আসছি। ওকে। আয়রাত একটু সাইডে দাঁড়িয়ে ফোন রিসিভ করে। আবছা আবছা কণ্ঠ শোনা যাচ্ছে, তাই আয়রাতের মুখে সাইডে হাত দিয়ে হ্যালো হ্যালো করেই যাচ্ছে। আয়রাত কোনো রকমে ফোনে কথা বলছে আর বাইরে আসার ট্রাই করছে। অন্যমনস্ক হয়ে হাঁটলো, ফলে কিছু দূর যেতেই আয়রাত কার সাথে জানি এক প্রচণ্ড রকমের ধাক্কা খায়, প্রায় পড়ে পড়ে এমন অবস্থা। কিন্তু তখনই হুট করে কেউ একজন আয়রাতের কোমর জড়িয়ে ধরে তাকে সোজা করে দাঁড় করিয়ে দেয়। অল্পের জন্য বাঁচানো নয়তো একদম নিচে পড়ে যেত। আয়রাত বুঝতে পেরেছে যে তাকে কেউ ধরে দাঁড় করিয়েছে, কিন্তু আয়রাত যখন তার আশেপাশে তাকায়, কাউকেই দেখে না। আয়রাত কপাল কুঁচকে আশেপাশে খুঁজে চলেছে, কিন্তু সে যখন কাউকে খুঁজে পায় না, তখন দ্রুত বাইরে এসে পড়ে। কিরে, এত দেরি করলি যে? কিছু না, শোন, রাত 8:30 বাজে। আমি আমি তোকে বাড়ি পৌঁছে দিই। আয়রাত বলল। তনয়া বলল, আচ্ছা। আয়রাত গাড়ি ঘুরিয়ে আবার তনয়ার বাসার সামনে থামায়। তনয়া চলে গেলে আয়রাত নিজেও এসে পড়ে। রাশেদ আয়রাতের সাথে আসতে চেয়েছিল, কিন্তু আয়রাত নিজেই মানা করে দেয়। তবে আয়রাত যখন নিজের বাসার উদ্দেশ্যে রওনা দেওয়া শুরু করে, তখন তার কিছুটা হলেও বুকের এক অজানা ভয়ে কাজ করতে লাগে। কেননা তনয়ার বাসা আয়রাতের বাসার রাস্তা থেকে বেশ উল্টো দিকে। এখন আয়রাতকে তার বাসায় যেতে হলে অন্য রাস্তা দিয়ে যেতে হবে। কি আর করার, আয়রাত ড্রাইভ করা শুরু করে দেয়। দেখতে দেখতে একসময় আয়রাত এক অতি চেনা জায়গায় রাস্তায় এসে পড়ে। সেই পাহাড়ি রাস্তাটা যাতে আব্রাহাম অ্যাক্সিডেন্ট হয়েছিল। কেন জানি আয়রাত যখন এই রাস্তাটা অতিক্রম করছিল, তখন আয়রাতের গায়ে কাঁটা দিয়ে উঠছিল। এই রাস্তার মুখও সে জীবনের মোড়াতে চায়নি, কিন্তু আজ বাধ্য হয়ে আয়রাত যথাসম্ভব নিজেকে সংযত রেখে সেই রাস্তাটা পাড়ি দেয়। যখন সেই রাস্তাটা অতিক্রম করে এসে পড়ে, তখন যেন আয়রাত নিজের বুক ভরে দম ছাড়ে। এবার এই রোডটা হাইওয়ে, একদম ক্লিন রাস্তা, এখানে কোনো কিছুর ভয় নেই। আয়রাত গাড়ি কিছুটা পিছিয়ে নিয়ে আবার সাই করে স্টার্ট দেয়। আস্তে আস্তে গাড়ি চলছে, কিন্তু হুট করেই সামনের দিক থেকে একটা গাড়ি ফুল স্পিডে আয়রাতের গাড়ির দিকে আসতে লাগলো। আয়রাত তা দেখে আগে থেকে তার গাড়ির স্পিড আরও কমিয়ে দেয়, কিন্তু গাড়িটা এসে সোজা আয়রাতের গাড়ির গা একদম ঘেঁষে চলে যায়। এতে আয়রাতের গাড়ির একটা সাইডের মিরর আর গাড়ির স্কিন বেশখানি উঠে পড়ে। আয়রাত এটা দেখে তো মাথা মুথা একেবারে খারাপ হয়ে গেল। আয়রাত জিদ ধরে। আয়রাত গাড়ির যে পরিমাণ স্পিড ছিল তা সম্পূর্ণ বাড়িয়ে দিয়ে আয়রাত উল্টো ঘুরে ওই গাড়ির পিছনে যেতে থাকে। আয়রাত স্পিড আরও বাড়িয়ে দেয়। প্রায় 6-7 মিনিট পর এভাবেই ড্রাইভ করতে থাকে। আরও একটু স্পিড বাড়িয়ে দিয়ে আয়রাত একদম সেই গাড়ির ক্রস করে চলে যায়। কিছু দূর যেয়ে আবার ব্রেক কষিয়ে সেই গাড়ির সামনে নিজের গাড়ি থামায়। ওই গাড়ি থেকে কেউ নামছে না দেখে আয়রাত নিজেই তার গাড়ি থেকে নেমে পড়ে। আয়রাত স্পষ্ট দেখতে পেরেছে যে ওই গাড়ির ড্রাইভিং সিটে কেউ একজন বসে আছে, কিন্তু বের হচ্ছে না।
আয়রাত জিজ্ঞাসু দৃষ্টিতে তার দুই হাত দুই দিকে খানিক ছড়িয়ে দিয়ে রাগে বলে ওঠে, আব্বে, এ রাস্তা কি তোর বাপের? এভাবে গাড়ি চালিয়েছিস কেন? না আসলে গাড়ি চালা, না হলে রাস্তা এরোপ্লেন চালা, না নেই কিন্তু তা অন্যের ক্ষতি করে নাই। গাড়ি থেকে বের হ। আয়রাত আবারও বলল, এখন চুপ করে আছিস কেন? হ্যাঁ, বের হ গাড়ি থেকে। কি করছিস দেখ, আমার গাড়ির সাইড মিরর ভেঙে দিয়েছিস আর গাড়ির সাইডের সম্পূর্ণ স্কিল তুলে ফেলেছিস। বের হ গাড়ি থেকে। আয়রাত তো রাগে আগুন, কিন্তু এদিকে যে অচেনা ব্যক্তিটা গাড়িতে চুপচাপ বসে আছে সে যে আছেই, শুধু তার গাড়ির সামনের দুই হেডলাইট বারবার জ্বালাচ্ছে নিভাচ্ছে। আয়রাত বলল, খুব অ্যাটিটিউড তাই না? তোর অ্যাটিটিউডকে কীভাবে চুপসিয়ে দিতে হয়? আই নো দ্যাট ভেরি ওয়েল, ওয়েট। এই বলে আয়রাত তার আশেপাশে রাস্তায় কিছু একটা খুঁজতে লাগলো, আর তারপরই একটা বিশাল আকারের পাথর পেয়ে যায়। আয়রাত তো হাতে তুলে এনেই বিনা বাক্যে একদম গাড়ির সামনের দুই হেডলাইটের দেয় জোরে বাড়ি মেরে। ঝকঝক শব্দে তুলে সেগুলো ভেঙে গেল। আয়রাত তার জুতোর চিপা থেকে চাকু বের করে তা দিয়ে গাড়ির গায়ে ধরে দেয় 4-5টা আঁচড় কেটে। তবে আশ্চর্যজনক বিষয় হচ্ছে যে আয়রাত যে এত কিছু করছে তাতে সেই ব্যক্তিটি একটু টু শব্দও করল না, চুপচাপ বসে আছে ড্রাইভিং সিটেই। এগুলো এত কিছু করার পর আয়রাত তার হাত দুটো ঝাড়তে ঝাড়তে ওই গাড়িটার সামনে এসে দুই হাত ভাঁজ করে দাঁড়ায়। আয়রাত বলল, টিট ফর ট্যাট। এই বলেই আয়রাত তার গাড়িতে গিয়ে ধপ করে বসে পড়ে, তারপর সাই করে চালিয়ে চলে যায়। আয়রাত বাড়িতে এলে একটু সারপ্রাইজড হয়, কেননা হলরুমে অয়ন, দিয়া, রোহিত, আরশি, কৌশল, অবনী সবাই এসেছে। আয়রাত তাদের দেখে খুশি হয়ে যায়। ও হ্যাঁ, আরেকটা খুশির খবর, আরশি প্রেগনেন্ট। দিয়া বলল, হেই বার্থডে গার্ল, হ্যাপি বার্থডে। আয়রাত বলল, হোয়াট এ প্লেজেন্ট সারপ্রাইজ। রোহিত বলল, হ্যাঁ ভাবলাম দিয়ে দিই। কখন এসেছো তোমরা সবাই? ইলা বলল, অনেক আগেই এসেছি, কিন্তু তুই অনেক দেরি করেছিস। সরি, আসলে রাস্তায় অনেক জ্যাম ছিল তো তাই আর কি। যাই হোক, কেমন আছিস তো বল। আয়রাত বলল, এই তো আব্রাহাম যেভাবে রেখে গিয়েছে এখনও সেভাবেই আছি। আরশি আপু কেমন আছো? শরীর ভালো? আরশি বলল, অনেক ভালো। হ্যাঁ, এখন তো ভালো থাকতেই হবে। সেই রাতটুকু এভাবেই সবার সাথে হেসে খেলে চলে যায়। সবাই আজকের রাতটা থেকে যেতে বললে সবাই কিছুটা ব্যস্ততা দেখায়। আয়রা তো বুঝে যে সবারই কাজ আছে, আর এছাড়াও প্রতিদিন কথা তো হয়ই, কারোর সম্পর্কে কোনো রকম ফাটলের ছিটে ফোটাও ধরেনি। আগে যেমন ছিল এখনও তাই। রাত বাজছে 11:45। ইলাকে আয়রাত মেডিসিন খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে। আয়রাত এখন একটা বই নিয়ে আরেক কাপ গরম কফি নিয়ে বারান্দায় বসে আছে দোলনাতে। লাস্ট 15 মিনিট, আর মাত্র 15 মিনিট আছে তাদের দুইজনের জন্মদিনের। আবার আসবে এই দিনটা, ঠিক একটা বছর ঘুরে। না জানি এই একটা বছরে আবার জীবনে কী কী পাল্টাবে, জীবনে আবার কী কী নতুন মোড় নেবে, আদৌ বেঁচে থাকবে কি না আগামী বছরের এই দিনে। কত চিন্তা ভাবনা, হঠাৎ কি যেন ভেবে আয়রাত গুনগুন করে গান ধরে। ঘড়িতে টিকটিক শব্দ করে উঠল, তা যেন জানান দিচ্ছে যে সময় শেষ, 12টা বেজে গেছে। পরের দিন সকালে উঠে আয়রাত অফিসে চলে যায়। আজ সত্যি বলতে অফিসে তেমন কোনো কাজ নেই। আয়রাতও ভালো লাগছে না, তাই আয়রাত রোদেলা, রাশেদ আর তনয়াকে ডাক দিয়ে নিজের কেবিনে। রাশেদ বলল, ম্যাম ডেকেছেন? আরে এসো এসো, আসলে ভালো লাগছিল না, তাই ভাবলাম তোমাদের ডাক দিই। আসো সবাই একসাথে লাঞ্চ করি। আয়রাতের কথা শুনে তারা তিনজনই হেসে দেয়। আয়রাতকে দেখে কেউ বলবে না যে এত বড় একটা কোম্পানির মালিক কিনা এত ফ্রেন্ডলি আর এত ভালো বিহেভ। তারা একসাথে খেতে বসে। রোদেলা বলল, এই চলো ঘুরতে যাই। তনয়া বলল, হ্যাঁ ভালো হবে। আয়রাত বলল, আরে ঘুরে না আসলাম আজ আবার। তনয়া বলল, ওই দিন ঘুরতে দিয়েছিস তুই আমাকে, আমাকে নিয়ে এসে পড়েছিস জোর করেই, চল আজ যাই। রাশেদ বলল, হ্যাঁ ম্যাম চলুন না যাই। রোদেলাও বলল, এই চল না যাই, প্লিজ প্লিজ। তনয়া বলল, যাবি না মানে যেতেই হবে। আরে বাবা ওকে ফাইন, যাব বিকেলের দিকে বের হব। আয়রাতকে যেভাবে আঁকড়ে ধরেছে তাতে আর কোনো উপায় রইল না। আয়রাত বাধ্য হয়েই গেল। তবে তারা কোথায় যাচ্ছে তা আয়রাতকে বলেনি। এটা নাকি একটা সারপ্রাইজ,
তাই আয়রাতকে বলা হয়নি। আয়রাত আর কি করবে, ওকে ফাইন না বললেও কি। তাদের সাথে সাথে আয়রাতও যাচ্ছে। প্রায় বেশ কিছু সময় ড্রাইভ করার পর আয়রাত, তনয়া, রোদেলা আর রাশেদ একটা জায়গায় থামে। এখানে অনেকগুলো গাড়ি দাঁড় করানো, দেখেই বোঝা যাচ্ছে যে এটা পার্কিং প্লেস। গাড়ির পার্ক করার পর তারা সবাই নেমে পড়ে। আয়রাতের জায়গাটার উপর কিছুটা সন্দেহ হয়, তখনই তনয়া তাকে হাত ধরে ভিতরে নিয়ে যায়। আর যেতেই আয়রাতের সন্দেহটা একদম ঠিক হয়ে যায়, এটা কনসার্ট। উফ, আজ আবার এই কনসার্ট। আয়রাত একটু ক্লান্ত দৃষ্টিতে তনয়ার দিকে তাকায়। আয়রাত আগে যদি জানতো যে তাকে ধরে বেঁধে এবার এই কনসার্টেই আনা হচ্ছে, তাহলে সে জীবনও আসতো না। প্রচুর মানুষ, সবাই এক প্রকার লাফাচ্ছে আর চিল্লাচ্ছে। আর সবার সামনে কনসার্টে থাকা ডিজেতে বক্স একদম ফাটিয়ে দিচ্ছে গানের জোরে। আজ যেন সেই দিনের কার থেকে আরও বেশি মানুষজন। আয়রাত, তনয়া, রোদলা আর রাশেদ সামনের দিকে এগিয়ে গেল। আয়রাত বলল, প্লিজ নট এগেইন তনয়া, আজ আবারও এই কনসার্ট? সেই দিন না আসলাম, আজ আবার কেন? আর ওয়েট, এর জন্যই তোরা কি কেউ আমাকে কিছু বলিসনি, তাই না? হ্যাঁ, আমার আসলে কোথাও যাচ্ছি, রাইট? ইয়েস। আয়রাত বলল, ধুর, আরে অনেক মজা হবে তো। আচ্ছা, কনসার্ট তো বেসিকলি একদিনে হয়, তাই না? তাহলে আজ আবার? এখানে কাহিনী আছে বেবি। তোকে নিয়ে সেই দিন যখন আসি, তখন একজন বিশেষ কেউ আসার কথা ছিল, বাট সে আসতে পারেনি কিছু প্রবলেমের জন্য। তবে আজ আসবেই, আজ অনেক স্পেশাল। তা কে উনি শুনি? তা তো উনি এলেই দেখতে পারবি। আইরো বেবি, মানে আমি জাস্ট বলতে পারবো না যে উনি কি পরিমাণ হ্যান্ডসাম। মেয়েরা পাগল ওর জন্য। এই রঙিন দুনিয়ার রকস্টার উনি, মানে ভাষায় প্রকাশ করা মুশকিল। দি মোস্ট ইয়াং সিঙ্গারদের মাঝে একজন। প্রতিটা মেয়ের দিলের ধারকান উনি, জানিস? মানে উনি যেখানে যান সেখানে আর কিছুই লাগে না, চার চাঁদ লেগে যায়। মাঝে মাঝে ভাবি আল্লাহ কি দিয়ে বানিয়েছেন উনাকে। এই যে উনাকে দেখি তবুও পেট মন কিছুই ভরে না। আমার যে কত বড় ক্রাশ গো উনি। আয়রাত বলল, আরে মেরিমা চুপ কর একটু। আসছে কি না কে, আর তার নাম এত প্রশংসা, চুপ কর তো, আমার অস্বস্তি লাগছে। তনয়া বলল, একটা বার ওনাকে আসতে দে স্টেজে, তারপর দেখবি তোর সব রকমের অস্বস্তি দূর হয়ে গেছে। আই গ্যারান্টি ইট। আর এখানে যে এত মানুষজনকে দেখছিস না, তারা সবাই শুধু ওনাকে এক নজর দেখার জন্যই বেকুল হয়ে আছে। হ্যাঁ, হয়েছে তো। এই অতি ফেমাস ব্যক্তিটা কে শুনি? জীবনের তো নামও শুনলাম না। তনয়া বলল, একটু পরেই স্টেজ কাঁপিয়ে আসবে, তখন দেখিস। ক্রাশ তুই না খেলে পরে আমায় বলিস। হায়, আসেনি কেন এখনো, কখন আসবে? এ রে, এরকমই বলতে থাকবি আর কি। আয়রাত বলল, আজ আয়রাত আর তনয়া দাঁড়িয়েছিল, তখনই আয়রাতের ফোন আসে। আয়রাত খুব কষ্টে ফোনটা পিক করে কিছুটা সাইডে চলে যায়। হ্যালো? হ্যালো আয়রাত, তুমি কোথায়? আয়রাত বলল, জি ভাইয়া, আমি একটু বাইরে আছি। আহসান বলল, ও আচ্ছা, মানে আসলে অফিসে রোদেলা, রাশেদ বা তনয়া কাউকে তো পাচ্ছি না, তাই তোমায় ফোন দিলাম আর কি। ও আচ্ছা, তাহলে তোমরা কখন আসবে? আমি তা নিজেও জানি না। এরা সবাই আমাকে একটা কনসার্টে নিয়ে এসেছে। ও, তো এনজয় করো। আরে না, আচ্ছা ভাইয়া, এখানে আওয়াজ আসছে না, অনেক বেশি শোরগোল, আমি পরে কথা বলছি। আহসান বলল, ওকে বাই। এই বলি আয়রাত ফোনটা কেটে দেয়। আর এই হচ্ছে আহসান আহমেদ, আয়রাতের অফিসেই কাজ করে। আয়রাতের থেকে বড় হওয়াতে আয়রাত তাকে ভাই বলেই সম্বোধন করে। আর একটা সময় যখন পরিস্থিতি সব হাতের প্রায় বাইরে চলে গিয়েছিল, তখন ইনি আয়রাতের অনেক হেল্প করেন। আয়রাত যে কোনো প্রবলেমে পড়লে এসে এই ভাইয়ের আহসানই সবার আগে এসেছে। তো যাই হোক, এই আহসান এখন আয়রাতের অফিসেই কাজ করে। আয়রাত তো কিছুটা দূরে গিয়েছিল ফোনে কথা বলার জন্য, তখন রাশেদ আসে। ম্যাম? হ্যাঁ, আহসান ভাইয়া ফোন করেছিল। হ্যাঁ, আমার কাছে করেছিল। অফিসে যেতে হবে ইমিডিয়েটলি, কিছু কাজ পড়ে গেছে। হ্যাঁ আসলে। তনয়া বলল, কী রে আইরু, বাইরে আসলি কেন? ভেতরে চল। আরে অফিসে কিছু কাজ পড়ে গেছে, জরুরি যেতে হবে আমাকে। কি? একদমই না, কত ধৈর্য ধরে এখানে এসেছি জাস্ট একটা নজর ওনাকে দেখার জন্য, একটু পরে উনি এসে বলবেন। আর এখন কি না এই কনসার্ট সেটা যেতে হবে। আইরু, আইরু না প্লিজ, আমি যাব না। কিন্তু
ম্যাম এক কাজ করি, আমি আর রোদেলা চলে যাই, আপনারা পরে এসে পড়বেন তাহলেই হবে। বেস্ট আইডিয়া, হ্যাঁ তাই হবে। আইরু প্লিজ না, বলিস না প্লিজ। আরে বাবা আচ্ছা ঠিক আছে থাকবো। তনয় বলল, অনেক ধন্যবাদ রে। আয়রাত বলল, আরে হয়েছে। রাশিদ তুমি আর রোদেলা সাবধানে যাও, ওকে? আর অফিসে ভাইয়া আছেন, তো কি কি লাগে না লাগে সব দেখো। জি ম্যাম, একদম চিন্তা করবেন না। এই বলি রাশিদ আর রোদেলা অফিসের উদ্দেশ্যে চলে যায়। আর আয়রাত অ্যান্ড তনয়া আবার কনসার্টের ভেতরে চলে যায়। প্রচুর জোরে বিট বাজানো হচ্ছে, নানা রং বেরঙের ডিস্কো লাইট জলজল করে করছে চারদিকে। সবাই বিটের তালে তালে দুলছে। তবে তার কিছুক্ষণ পর হুট করেই পুরো কনসার্টের লাইটগুলো অফ হয়ে গেল। পাবলিক ও বলে চিল্লিয়ে উঠল। সবার মাঝে যেন একটা গম্ভীর শব্দ কাজ করে। এভাবে লাইট চলে যাওয়ায় কোনো মানেই হয় না। তবে তার সাথে সাথে যার যার ফোনের ফ্ল্যাশ লাইট জ্বলে ওঠে। এই অন্ধকার পরিবেশে সবার ফোনের ফ্ল্যাশ লাইট যেন সাদা মুক্তোর মতো ফুটে উঠেছে। সবাই হাতে ফোনটা নিয়ে উপরে তুলে কিছুটা দুলতে থাকে। পরিবেশটার মাধুর্যটা পাল্টে গেছে। দারুণ লাগছে সব কিছু। তখন স্টেজে কারো অবয়ব দেখা যায়, হয়তো সে পিছন ঘুরে আছে। আর শুধু এই অবয়বটা দেখে জনগণের মাঝে যেন উল্লাসের সীমা নেই। চিল্লাপাল্লা মুহূর্তের আগে থেকে আরও দ্বিগুণ হারে জন্ম নিল। আর সেই অবয়বটা তার ঘাড় ঘুরিয়ে খানিক পিছনের দিকে তাকায়। মুখে ফুটে ওঠে বাঁকা হাসি। তবে তাকে কেউ দেখতে পারছে না ঠিকভাবে। মুখের কাছে মাইকটা নিয়ে একদম হালকা সুরে গুনগুনিয়ে ওঠে। তাতেই সকলের গলার সুর আরেক ধাপ উপরে ওঠে। তখনই তনয়া আর পাশে থাকা আয়রাতকে বলে ওঠে। তনয়া বলল, লুক, হিয়ার ইজ দ্য ড্রিম বয়। আয়রাত বলল, দেখাই তো যাচ্ছে না। তনয়া বলল, আরে দেখতে থাক, আগে আগে কি হয়। সেই আবছা অবয়টা এবার পুরোপুরি সামনের দিকে ঘুরে গেল। তবে মুখে কোনো আলো নেই, সে অন্ধকারই ছেয়ে আছে। হঠাৎ সে তার এক হাত উপরের দিকে তুলে ধরে। উৎসুক জনতা উল্লাসে ফেটে পড়ে। আর বিশাল আকারের স্টেজে সেই অবয়বটা তার ভারী ভারী কদম ফেলে কিছুটা সামনে এগিয়ে আসে। স্টেজের দিকে সামনের দিকে আসতে থাকে আর গান শুরু করে। গানটাতে না পাওয়ার বেদনা, হারিয়ে ফেলার তীব্র যন্ত্রণা, প্রতিটা দিন প্রতিটা রাত কারো স্মৃতি নিয়ে ছটফট করার মতো অসহনীয় চাপ, কাউকে ভুলতে না পারার গাঢ় ছাপ স্পষ্ট ছিল। নিজের সর্বোচ্চ দিয়ে গিয়েছে গানটা, তাই গানটাকে এক রাশ মুগ্ধতাও ছিল। আরও যেন চোখ সরার নামই নিচ্ছিল না। এক আলাদা নেশা, এক আলাদা ভালো লাগার মতো অনুভূতি কাজ করছিল সবার মাঝেই। অবশেষে গানটা শেষ হয়। আর তখন আরেক দফা সবাই চিল্লিয়ে ওঠে। পাবলিক আবার বলতে থাকে, ওয়ান্স মোর, ওয়ান্স মোর, ওয়ান্স মোর। আসলে এটা মানতে হবে যে এই গানটি গেয়েছে হি হ্যাজ এ মিউজিক্যাল ভয়েস। আয়রাত নিজেও বুঝলো যে না, সে যতটা খারাপ ভেবেছিল আসলে ততটা খারাপ না, অনেক 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 বেশি ভালো। সে তার পাশে তাকিয়ে দেখে তনয়া অন্যদিন দুনিয়া কোনো হুঁশ নেই, সে তার মতো করেই ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। আয়রাত তা দেখে দেয় হালকা উপর তাকে এক ধাক্কা। এতে তনয়া হেসে আসে। তনয়া বলে, কিরে দেখলি তো, দারুণ না? আমি তো তোকে আগেই বলেছিলাম যে এই ছেলেটা সবার মাথা খারাপ করে রেখে দিয়েছে নিজের চার্ম দিয়ে। আয়রাত বলল, ছাতার মাথা। তখনই স্টেজে অ্যানাউন্সমেন্ট হয়, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, সো ফাইনালি হিয়ার ইজ দ্য মোস্ট হ্যান্ডসাম অ্যান্ড পাওয়ারফুল সিঙ্গার রকস্টার মিস্টার আব্রাহাম চৌধুরী অর্নিল। কনসার্টের সামনে, পেছনে এবং দুই সাইডে দিয়ে ফায়ার ওয়ার্ক জ্বলে ওঠে ঠাস করে। আর অবশেষে এবার কনসার্টের ফোকাস লাইট এসে আব্রাহাম ওরফে অর্নিলের উপরে এসে পড়ে। অর্নিল সোজা ফোকাস লাইটের দিকে তাকায়। তার চোখের মধ্যবিন্দুতে তা যেন চিকচিক করছে। সেই চিরচেনা কাতিলানা হাসি, সেই মায়াবী চেহারা, সেই চাঁদ দাড়ি, আর সেই চার্মিনেন্স। অর্নিল সবার দিকে কিছুটা ফ্লাইং কিস ছুঁড়ে মারে। সবাই যে পরিমাণ চিল্লাচ্ছে তাতে এখন পাগল হওয়ার উপক্রম। তনয়া নিজেও চিল্লাচ্ছে, কিন্তু আয়রাত আয়রাত সে যেন এখন এক অন্য জগতে চলে গিয়েছে। সে এখন আর নিজের মাঝে নেই, সব কিছু মাথার উপর দিয়ে যাচ্ছে। কি থেকে কি হচ্ছে এইসব, সে কিছু বুঝতে পারছে না। কেননা আয়রাত অর্নিলকে দেখছে হুবহু আব্রাহামের মতো দেখতে, হুবহু। কোনো অমিল নেই, এক বিন্দু পরিমাণও নেই। কিভাবে সম্ভব এটা?
আয়রাত এখন অবাকের চরম পর্যায়ে চলে গিয়েছে। আয়রাত এত ভিড়ের মাঝে দাঁড়িয়েও চোখগুলোতে একরাশ বিস্ময় নিয়ে তাকিয়ে তাকিয়ে দেখছে। হঠাৎ টুপ করেই আয়রাতের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। সে নিজের চোখগুলো কে বিশ্বাস করতে পারছে না। একটা মানুষের সাথে আরেকটা মানুষের কিভাবে এত মিল থাকতে পারে? পুরো কার্বন কপি। আয়রাত আর যাই হোক না কেন, সে নিজের আব্রাহামকে চিনে, খুব ভালো করেই চিনে। আয়রাতের নিজেকে চিনতে ভুল হতে পারে, কিন্তু তার আব্রাহামকে চিনতে ভুল কখনই হতে পারে না। এটা কি তাহলে কোনো কাকতালীয় ব্যাপার, নাকি সত্যি আব্রাহাম? এত বছর পর আবার আব্রাহাম কি করে সম্ভব এটা? আয়রাতের আব্রাহাম কি তাহলে মরেনি, সে বেঁচে আছে? আয়রাত এগুলোই ভেবে চলছে আর অপলকহীনভাবে তাকিয়ে আছে। আয়রাতের শরীরে কাঁটা দিয়ে উঠেছে, এক অজানা ভয়ে মনে এসে বাধা বেঁধেছে। কেন জানি আয়রাতের এখন সামনে থাকা এই অর্নিলকে দেখে খুব ভয় লাগছে। স্টেজের উপরে অর্নিল হাসছে, কথা বলছে, তার ফ্যানদের দিকে হাত তুলে হাত নাড়াচ্ছে। আয়রাতের দম ভারী হয়ে এসেছে এখন, মাথা কেমন যেন ঘোরাচ্ছে। নিজের চোখে এতটাই পানি জড়ো হয়েছে যে সামনের সব কিছু কেমন ঘোলা ঘোলা দেখতে পারছে সে এখন। তবে হঠাৎ করেই অর্নিল চলে যেতে লাগে। সেদিকে আয়রাতের কোনো খেয়াল নেই, সে তার মতো করেই নিজের ভাবনায় মগ্ন আছে। অর্নিল যখন একদম চলে যায় স্টেজের উপর থেকে, তখন আয়রাতের মনে পড়ে যে সে স্টেজের উপরে অর্নিল আর নেই। আয়রাত দ্রুত পায়ে ভিড় ঠেলে বাইরে এসে পড়ে। বেশ কিছু মানুষের সাথে তার কিছুটা ধাক্কাও লেগেছে। বাইরে এসে আয়রাত নিজের চারিপাশে আব্রাহামকে খুঁজতে লাগে, কিন্তু সে নেই। সেখান থেকে আরও কিছুটা দূরে এসে আয়রাতকে আব্রাহামের ফোনে কার সাথে যেন কথা বলতে বলতে গাড়িতে উঠছে। একজন গার্ড গাড়ির দরজা খুলে দেয় আর আব্রাহাম গিয়ে বসে পড়ে। এটা দেখে আয়রাত সোজা আব্রাহামের কাছে চলে যায়, কিন্তু ততক্ষণে আব্রাহাম তার গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছে। আয়রাত আর কোনো উপায় না পেয়ে পাগলের মতো করে আব্রাহামের গাড়ির পেছনে ছুটতে লাগে। আয়রাত চিৎকার দিচ্ছে, আব্রাহাম, আব্রাহাম, আব্রাহাম দাঁড়ান, আব্রাহাম একটু দাঁড়ান, আব্রাহাম দাঁড়ান প্লিজ, আব্রাহাম আমার জন্য দাঁড়ান আব্রাহাম। আয়রাত এগুলোই বলছে আর দৌড়িয়ে যাচ্ছে আব্রাহামের গাড়ির পেছনে, কিন্তু গাড়িতে জোরে গান বাজার ফলে কিছু শোনা যাচ্ছে না। আর এদিকে আয়রাতের পাগলের মতো করে ছুটছে তো ছুটছে। গাড়ির বেগ যেন আরও আগে বেশ বেড়ে গেল। আর একটা সময় আয়রাত হোঁচট খেয়ে নিচে পড়ে যায় আর গাড়ি দূরে চলে যায়। আর যাই হোক, কেউ তো আর গাড়ির সাথে দৌড়িয়ে পারবে না। আয়রাত কোনো রকমে উঠে দাঁড়ায়। হাঁটুতে ব্যথা পেয়েছে অনেক, ছাল উঠে গিয়েছে, কুনিতেও কিছুটা ছাল উঠেছে। আয়রাত উঠে দাঁড়িয়ে পড়ে। তারপর আবার সে কনসার্টের কাছে চলে যায়। তনয়া কনসার্টের বাইরে দাঁড়িয়েছিল। আয়রাতকে আসতে দেখে তনয়া দ্রুত তার কাছে চলে যায়। কিরে, কোথায় ছিলি তুই? খুঁজছি তো আমি। আর এ কি, ব্যথা পেলি কি করে? ও গড, ব্লাড বের হয়ে গিয়েছে তোর। শোন, ওইসব ছাড়, এখন এগুলো দেখার টাইম নেই। আগে এটা বল যে আজ কনসার্টের যে গান গেয়েছে সে কে ছিল? নিজের উপরের হুডিটা খুলতে খুলতে বলল আয়রাত। কি বলিস তুই এসব? তুই ওনাকে চিনিস না? না মানে হ্যাঁ, আরে কে উনি বল না। ইন্ডাস্ট্রির সব থেকে সাকসেসফুল রকস্টার আর সিঙ্গার আব্রাহাম চৌধুরী অর্নিল। কেই না চিনে ওনাকে, এক নামে পরিচয় ওনার। বাট অ্যাটিটিউড আর ইগো এগুলোই বেশি আর কি, পাত্তাই দেয় না। আর আজ তো দেখলি যে কি পরিমাণ সুদর্শন উনি। আয়রাত বলল, আব্রাহাম? তনয়া বলল, কি? বাড়ি চল এক্ষুনি। আর শুন, আমার কোনো এক গার্ড তোকে বাড়ি পৌঁছে দিবে, বুঝলি? আমি এখন গেলাম। কিন্তু এত তাড়া কিসের তোর? আরে আমি যাই রে, বাই। আর হ্যাঁ, তনয়া আব্রাহাম আহমেদ চৌধুরীর নামে কাউকে চিনে না, মানে দেখেনি। তাই তনয়ার কাছে এই অর্নিলই প্রথম, যার ফলে সে স্বাভাবিক আছে। এই বলে আয়রাত গাড়িতে উঠে সাই করে চলে গেল। প্রায় 30 মিনিট পর সোজা নিজের বাড়ির সামনে এসে থামে আয়রাত। গার্ডকে গাড়ি পার্ক করতে বলে আয়রাত দৌড়িয়ে বাড়ির ভিতরে চলে যায়। আয়রাত বলল, দাদি, দাদি প্লিজ নিচে আসো দাদি। ইলা আয়রাতের গলা শুনতে পেরে হলরুমে আসে। কী রে, কী হয়েছে? এসে এমন করছিস কেন? দাদি। আয়রাত গিয়ে আগে ইলাকে জড়িয়ে ধরে। ইলা নিজের কাঁধে তরল কিছু স্পর্শ পেলে বুঝে যে আয়রাত কান্না করছে। থাকতে থাকতে আয়রাত হু হু করে কেঁদে দেয়। আরে আরে কি হলো তোর? কিছু কি হয়েছে নাকি আয়রাত? দাদি, আমি জানতাম দাদি যে আমার আমার আব্রাহাম আমাকে ছাড়া কখনো কোথাও যাবে না। তোমরা শুধু ওকে ভুল বুঝেছো। আমি জানতাম ও ঠিক আছে। ওর মতো মানুষের কিছু কি করে হতে পারে? ইটস জাস্ট ইম্পসিবল।
কাল সব কটা পুলিশ অফিসারের চাকরি আমি খেয়ে দিব, কেননা তারা সব ভুল ইনভেস্টিগেশন চালিয়েছিল। ইলা বলল, মানে কি? আমি আমার আব্রাহামকে দেখেছি দাদি, ও আব্রাহামই ছিল। আমি ওকে চিনতে কখনোই ভুল করব না। আমি শিওর, আমার মন বলে ও আমার আব্রাহাম। আই হ্যাভ গাট ফিলিংস। ও ও আমার আব্রাহামই ছিল দাদি। কাকে কি বলছিস? হয়তো ভুল দেখেছিস তুই। না দাদি না, বিশ্বাস করো আমায়, শুধু একটাবার। আমি ভুল দেখিনি। ইলা চিন্তিত বলে সুরে বলল, হুম। আয়রা দৌড়ে গিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠে নিজের রুমে চলে যায়। আমি জানি না কিছুই, আমার জাস্ট ওই ছেলের সব ইনফরমেশন চাই, তাও 10 মিনিটের মাঝেই। গার্ড বলল, জি ম্যাম, পেয়ে যাবেন, শুধু কয়েকটা মিনিট সময় দিন। আয়রাত বলল, ফাস্ট। এই বলে আয়রাত ফোন কেটে দেয়। চেয়ারে ধপ করে বসে পড়ে, হাত দিয়ে কপালের এক সাইডে স্লাইড করে যাচ্ছে সে। চিন্তায় আর ভালো লাগছে না কিছু। কাল সারা রাত আয়রাত শুধু ঘরে পায়চারি করেই কাটিয়ে দিয়েছে। একবার ঘড়ির দিকে তাকায় তো আরেকবার নিজের দিকে। সে আসলেই ঠিক আছে তো, নাকি তার কোনো মানসিক সমস্যা দেখা দিয়েছে? আয়রাত নিজেও সব বোঝে যে এখন যদি সে এতগুলো বছর পর আবার আব্রাহামের ফিরে আসার কথা বলে, তাহলে অবশ্য কেউ তাকে বিশ্বাস করবে না। কারণ যে 2 বছরও বেশি হবে সময় আগে মারা গিয়েছে, এতগুলো দিন পর সে আবার কি করে ফিরে আসবে, তাও এমনভাবে। আয়রাত অনেক ট্রাই করেছে বোঝার, যে কোথাও না কোথাও সে নিজেই ভুল নয়তো, কিন্তু না, বারবার লাগাতার আব্রাহামের ওই হাস্যজ্জ্বল মুখখানা তার চোখের দেওয়ালে ভাসছে। আয়রাত একটা ফোঁটা ঘুমায়নি রাতে। একটা মুহূর্তের জন্য চোখের পাতা লেগে আসেনি, কারণ এমন একটা কিছু সে দেখবে তার ধারণা দূর দূর পর্যন্ত তার ছিল না। তবে ধারণাকে আজ সত্যি করে দিয়েছে। ঘুম হারাম, সারা রাত আব্রাহামের চিন্তাতেই মগ্ন ছিল সে। কখন সকাল হবে আর কখন সে অফিসে ছুটে যাবে, তাই ভেবে এসেছে। আর সকাল হতে না হতে আয়রাত এসে পড়েছে আজ অফিসে। ইলা শুধু আয়রাতের কাণ্ড দেখেছিল, মানল যে আয়রাত প্রায় উন্মাদ পাগল হয়ে গিয়েছিল আব্রাহামকে ছাড়া। তবে সময়ের সাথে সাথে সে নিজেকেও এনাফ স্ট্রং করে নিয়েছে। আয়রাতের দ্বারা এত বড় ভুল হবার কথা না। আর ব্যাপারটা যখন আব্রাহামের, তখন সেই ক্ষেত্রে তো মোটেও না। আর আয়রাত অফিসে এসে দ্রুত এক গার্ডকে ফোন করে আব্রাহামের সব ডিটেলস বের করে বলে। আয়রাতের এই মুহূর্তে প্রচুর কান্না পাচ্ছে। অবশেষে সে তার আব্রাহামকে খুঁজে পেয়েছে। আয়রাত জানে যে মৃত্যু সবার জন্যই অবধারিত। যে একবার মরে সে কখনোই ফিরে আসে না। কিন্তু যেখানে আব্রাহাম মরেইনি, সেখানে তার না ফেরার প্রশ্নই আসে না। এতগুলো বছর একটা জলজ্যান্ত লাশ, একটা কাঠের পুতুলের মতো থাকার পর অবশেষে আয়রাত নিজের জীবনের মাঝে মানে খুঁজে পেয়েছে। এই যেন কাঠফাটা রোদযুক্ত মরুভূমিতে এক বিন্দু পানির সমান গুরুত্ব রাখে। আয়রাত আগে পুরো পাগল না হলেও এখন মনে হয় সে সত্যি সত্যি পাগল হয়ে যাবে খুশিতে। আব্রাহামকে আয়রাত আবার পেয়েছে, এটা উচ্চারণ করতেই যেন বুকে একরাশ প্রশান্তি এসে নাড়া দেয়। চেয়ারে হেলান দিয়ে বসেছিল আয়রাত, মাথাটা উপরে দিকে করে রেখেছে। এগুলো ভাবতে ভাবতে হঠাৎ টুক করে এক ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ে চোখ দিয়ে। তখনই দরজাতে কড়া নাড়ে কেউ। রাশেদ বলল, ম্যাম আসবো? হ্যাঁ এসো। ম্যাম, কি হয়েছে? এত জরুরিভাবে ডেকেছেন কেন? কিছু হয়েছে? বলো যে কি হয়নি। বুঝলাম না ম্যাম। আব্রাহামের কথা মনে পড়ে? আয়রাতের এমন প্রশ্নে রাশেদের মাথাটা আপনা আপনি নিচে নেমে পড়ে, মুখটা শুকিয়ে যায়। ম্যাম, গত 6-7 বছর যাবৎ স্যারের সাথে ছিলাম আমি। স্যার আমাকে অনেক উপকার করেছেন, যেগুলো হয়তো আমি সারা জীবনেও শোধ করতে পারবো না। আর ম্যাম, কিছুদিন একটা বস্তু নিজের কাছে রাখলেও তার উপর মায়া পড়ে। আর আর তো সেখানে এতগুলো বছর, অনেক মনে পড়ে। আবার যদি আব্রাহাম আসে কেমন হবে? জি ম্যাম। অর্নিল নামে কাউকে চিনো? জি ম্যাম, আসলে উনি তো সিঙ্গার। সত্যি বলতে আমি কখনো ওনাকে দেখিনি, তবে নাম শুনেছি। হ্যাঁ। রোদেলা বলল, আসবো? আরে আসো। আয়রাত, এগুলো কি কি হলো? কাল কনসার্টে লেট মি এক্সপ্লেইন। রাশিদ, তুমি তো এই অর্নিলকে কখনো দেখোনি, রাইট? তো আজ দেখে নাও। রোদেলা তার হাতে একটা ফোন নিয়েছিল, তাতে আব্রাহামের ছবি বের করা। রোদেলা তার রাশেদের দিকে ধরে, আর রাশেদ দেখেই হা হয়ে যায়। এবার বুঝতে পারলে কিছু? অর্নিলি আব্রাহাম। কাল যখন রাশেদ তুমি
আর রোদেলা এসে পড়লে কনসার্ট থেকে তার বেশ কিছুক্ষণ পরেই স্টেজের উপরে আব্রাহাম আসে। তোমরা তোমরা তো অনেক আগেই এসে পড়েছিলে, কিন্তু কাল সম্পূর্ণ কনসার্ট স্টেজ আব্রাহামই ছিল। আমি ভেঙে বলতে পারবো না তোমাদের যে কাল যখন আমি কনসার্টে আব্রাহামকে দেখি তো আমার অবস্থা কেমন ছিল। এই আব্রাহাম আহমেদ চৌধুরী আর আব্রাহাম চৌধুরী অর্নিল একই ব্যক্তি। আব্রাহাম মরেনি, আব্রাহাম বেঁচে আছে। হয়তো এতদিন আমাদের সবার কাছ থেকে দূরে ছিল, কিন্তু বেঁচে আছে সে। আব্রাহাম নিজের নাম চেঞ্জ করেছে, ফ্রেম চেঞ্জ করেছে, কিন্তু চেহারা না, তা করেনি। আর নাই অন্য কিছু। আমার গাঢ় বিশ্বাস সে আমার আব্রাহাম আর আব্রাহামই। রাশেদ আয়রাতের কথায় একবার রোদেলার হাতে ফোনে থাকা আব্রাহামের ছবির দিকে তাকায়, তো আরেকবার আয়রাতের দিকে তাকায়। পর মুহূর্তে রাশেদের বেশ জোরে সোরে কাশি উঠে যায়। কাশতে কাশতে রাশেদের খারাপ অবস্থা, বেশ বিষম খেয়েছে। আয়রাত দ্রুত রাশেদের দিকে পানির গ্লাসটা এগিয়ে দেয়। পানিটা এক চুমুকে শেষ করে রাশেদ কিছুটা শান্ত হয়ে বসে। সে যেন এখন একটা ঘোরের মাঝে আছে। কিছুক্ষণ পর রাশেদ বলে ওঠে, কিন্তু ম্যাম এটা কি করে সম্ভব? আমি জানি না, আমি শুধু এটা জানি যে আমার আব্রাহাম আছে, ব্যাস। কিন্তু স্যার যদি ঠিকঠাকই থাকে তাহলে এতদিন আমাদের কারো কাছে এলেন না কেন? কারো কাছে তো দূর, সে তোমার কাছেও আসেনি কেন? আয়রাত বলল, সেই সব উত্তরই জানার আছে ওনার কাছ থেকে। এখনও আমার অনেক প্রশ্নের উত্তর পাওয়ার বাকি। হঠাৎ তাদের কথা বলার মাঝেই আয়রাতের ফোন আসে। সে ধরে। আয়রাত বলল, হ্যালো। গার্ড বলল, ম্যাম ওনার নাম আব্রাহাম চৌধুরী অর্নিল। তিনি গত 3.5 বছর যাবৎ ইন্ডাস্ট্রিতে কাজ করছেন। অনেক পপুলার উনি। ওনার নিজের আপন বলতে কাউকে পায়নি তেমন, আর উনি এই শহরেই থাকেন। 3.5 বছর? আব্রাহামের অ্যাক্সিডেন্ট হয়েছে 2 বছর আর কয়েক মাস হবে, কিন্তু সে 3.5 বছর যাবৎ ইন্ডাস্ট্রিতে কিভাবে সম্ভব? মনে মনে ভাবলো আয়রাত। গার্ড বলল, ম্যাম তার সাথে যে করি হোক আমার দেখা করার ব্যবস্থা করো। ম্যাম অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। তা নাও, তাতে কি হয়েছে? যা করতে হয় করো, কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি ওনার সাথে আমার দেখা করার ব্যবস্থা করো। জি আচ্ছা। ম্যাম। হোয়াট? উনি একদম আমাদের আব্রাহাম স্যারের মতো দেখতে। হ্যাঁ। আয়রাত ফোনটা রেখে দেয়। সামনে তাকিয়ে দেখে রাশেদ আর রোদেলা ঠিক আগের মতো করেই অবাক হয়ে দাঁড়িয়ে আছে। আয়রাত বলল, ভাবনা চিন্তা শেষ হলো? রাশেদ বলল, আমার বিশ্বাস হচ্ছে না, সব কিছু কেমন যেন মাথার উপর দিয়ে যাচ্ছে। লিসেন, এই অর্নিল আর আব্রাহাম হুবহুই এক বা কপি কেট। দেখি যে আমি এত বিশ্বাস নিয়ে বলছি তা না। আমি আব্রাহামকে হাড়ে হাড়ে চিনি। ওকে চিনতে কখনো আমার ভুল হতেই পারে না। এভাবে সেই সময়টুকু কেটে গেল। আয়রাতের গার্ডরা আব্রাহামের সাথে আয়রাতের একটা অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করে। রাশেদ বলল, ম্যাম আপনার সাথে গার্ড? আয়রাত বলল, কোনো দরকার নেই, আমি একাই যাব। আয়রাত এই কথা বলে বাইরে বের হয়ে পড়ে। গাড়ি ড্রাইভ করে প্রায় বেশ সময় পর একটা ফ্ল্যাটে এসে পড়ে। এটা অর্নিল ওরফের আব্রাহাম মেইন বাড়ি তো না, শুধু ফ্ল্যাট। আয়রাত সেখানে যেতেই বেশ কিছু মানুষ এগিয়ে আসে, আয়রাতকে স্বাগত জানায়। আয়রাত কোনো রকম সেগুলোতে এড়িয়ে গিয়ে সোজা ম্যানেজারের সাথে কথা বলে। ম্যানেজার, আসুন ম্যাম আসুন, আপনার জন্যই তো এত অপেক্ষা। তো কোথায় উনি? ম্যাম অর্নিল স্যার তো ভেতরে, দ্রুত ওনার সাথে দেখা করতে হবে আমায়। জি ম্যাম, আমরা জানি, আর তাই তো এত কিছু করা। আসুন। আয়রাত সেখান থেকে দ্রুত চলে গেল, কেননা তখন মিডিয়ার লোকজন সব এসে পড়তে পারে এখানে, আর তাদের সামনে একবার পড়লে আর রেহাই নেই। আয়রাত আর ম্যানেজার লিফটে উঠে পড়ে, তারপর সোজা 13 নম্বর ফ্লোরে এসে পড়ে। এই তো ম্যাম, এই দিকেই। 13 নম্বর ফ্ল্যাটে একজন রিসিপশনিস্ট ছিল, তার সাথে ম্যানেজার কিছু কথা বলে। ম্যানেজার বলল, ম্যাম আপনি ভিতরে যান, স্যার আপনাকে যেতে বলেছেন। আয়রাত আবার সেখান থেকে হাঁটা দেয়। 4-5 মিনিটের মতো হাঁটার পর একটা বেশ বড়সড় রুম আয়রাতের চোখে পড়ে। আয়রাত উপরে তাকায়। উপরে সুন্দর করে লেখা আব্রাহাম চৌধুরী অর্নিল। আয়রাতের বুকে 101টা হাতুড়ি পেটানো শুরু করে দিয়েছে। আয়রাতের আগে বুক ভরে একবার দম নিয়ে নেয়। কেমন যেন লাগছে তার। আচ্ছা, এই তো আব্রাহাম, আয়রাতের সেই আব্রাহাম। তাহলে আয়রাতের কেন এমন লাগছে? এক অজানা ভয় এসে বুক
কড়া নাড়ছে। আয়রাত দরজার দিকে হাত বাড়াবে কি বাড়াবে না তা নিয়ে দ্বিধায় পড়ে যায়। দরজার দিকে নিজের হাত বাড়িয়েও আবার তা গুটিয়ে নিয়েছে কয়েকবার। আয়রাত এবার চোখ বন্ধ করে কিছুটা দম নেয়, তারপর আবার দরজার দিকে ভালোভাবে তাকায়। কিন্তু এবার আয়রাত একটা জিনিস লক্ষ্য করে, আর তা হলো দরজার সাইডে একটা লোগো দেওয়া, ডোন্ট ডিস্টার্ব। এটা দেখে আয়রাত কিছুটা কপাল কুঁচকায়। মানে কি? অ্যাপয়েন্টমেন্ট আছে জেনেও এমন লোগো, তাও সোজা দরজার বাইরে, আজব। সে যাই হোক, আয়রাত দরজা খোলা সোজা রুমের ভেতর চলে যায়। দরজা খুলে ভেতরে যেতে আয়রাত তার চোখগুলো একবার সম্পূর্ণ রুমে ঘুরিয়ে নেয়। ঠিক আগের মতো সাদা কালো সব জিনিস। আয়রাত কয়েক কদম সামনে আসে রুমে, আর তখনই দরজাটা আপনা আপনি লেগে যায়। আয়রাত একবার পিছনে ঘুরে দেখে, আরেকবার সামনে দেখে, রুমে কেউ নেই। তাহলে দেখা করতে বলল কার সাথে? আয়রাত কিছুটা কপাল কুঁচকায়। আশেপাশে খুঁজছে, কিন্তু যখন সে কাউকে পেলই না, তখন আয়রাত ঘুরে চলে আসতে নেয়। যেই না আয়রাত চলে আসতে নেবে, তখনই কানে গাঢ়ভাবে কারো পিয়ানো বাজানোর শব্দ আসে। পিয়ানোর সাউন্ডটা এত পরিমাণে সুইট যা বলার বাহিরে। আয়রাত পিয়ানোর সাউন্ড অনুসরণ করে সেই দিকে এগিয়ে যায়। কিছু দূর যেতেই আয়রাত দেখে একটা রুম, সেখানে অনেক বড় বড় পর্দা, সেগুলো বাতাসে দুলছে, আর সেখান থেকে পিয়ানোর শব্দ ভেসে আসছে। আয়রাত আস্তে আস্তে সেই দিক যেতে ধরবে, কিন্তু তখনই টিউন চেঞ্জ হয়ে যায়। যে পিয়ানোর সাউন্ড কিনা এত সুইট ছিল, তা এখন অগোছালো, কানের মাথা খেয়ে ফেলার এমন কর্কশ শব্দ। আয়রাত বেশ বিরক্তি বোধ করলো। আয়রাত জানে যে এটা আব্রাহাম, আর সেই এমন করছে। আয়রাত বেশ রেগে গেল। আয়রাত বলল, ইজ এনিয়ন হেয়ার? এবার আয়রাতের কানে কারো হেঁটে আসার শব্দ আসে। যেই রুম থেকে পিয়ানোর সাউন্ড আসছিল, আয়রাত সেদিকে তাকিয়েছিল। তখনই হুট করে আয়রাতের পেছন থেকে এক গম্ভীর পুরুষালী কণ্ঠ ভেসে আসে। হে ইউ, বিনা পারমিশনে ভেতরে আসার সাহস হলো কি করে? আয়রাত ফট করে পেছনে ঘুরে তাকায়। সে আব্রাহাম। আব্রাহাম যে তাকে কোনো কথা বলছে, সেদিকে আয়রাতের কোনো খেয়ালই নেই। আয়রাত জোরে জোরে দম নিচ্ছে, আর চোখে একরাশ পানির ফোঁটা নিয়ে জল করে তার দিকে তাকিয়ে আছে। চোখগুলো লাল টকটকে হয়ে গেছে মুহূর্তে। এই যেন টুপ করে পানি গড়িয়ে পড়ে এমন। আয়রাত নিজের মন ভরে আব্রাহামকে দেখছে। কতগুলো বছর পর সে আব্রাহামকে দেখছে, যাকে ছাড়া একটা মুহূর্তে ভাবতে পারতো না, তাকে ছাড়া আজ কতগুলো দিন পাড়ি দিয়ে ফেলেছে সে। আয়রাতের মুখে হাসির রেখা ফুটে উঠেছে, আর চোখে পানি চিকচিক করছে। আব্রাহাম আয়রাতের দিকে এক ভ্রু উঁচু করে তাকিয়ে আছে। আয়রাতের দিকে এক ভ্রু উঁচু করে তাকিয়ে আছে তো আছে। আয়রাত এক কদম এগিয়ে যায় আব্রাহামের দিকে। আয়রাত তার হাতগুলো আব্রাহামের দিকে বাড়াতে নিয়েও থেমে যায়। কি করবে সে ভেবে পাচ্ছে না। আয়রাত সামনে আব্রাহাম দাঁড়িয়ে আছে, মানে এটা যেন বিশ্বাসই হচ্ছে না তা আয়রাতের। আগের মতোই আছে, আব্রাহাম একটুও পাল্টায়নি। হয়তো আগে থেকে আরও বেশি অ্যাট্রাকটিভ হয়ে গিয়েছে। কিন্তু আয়রাতের তো জীবন যায় যায় অবস্থা আব্রাহামকে দেখে। আয়রাত তার হাতগুলো নিজের মুখে চেপে ধরে। প্রচুর কান্না পাচ্ছে তার। এই মুহূর্তে আয়রাতের নিজের বুক ফেটে কান্না আসছে। আব্রাহাম বলল, কি আশ্চর্য, আপনি কে? আর এইভাবে কাঁদছেন কেন? আমি কিন্তু আপনার সাথে কোনো ধরনের কোনো অসভ্যতামি করিনি যে এভাবে মরা কান্না কাঁদছেন। আব্রাহামের এই কথা বলা শেষ হতে না হতে আয়রাত আব্রাহামের উপর এক প্রকার ঝাঁপিয়ে পড়ে। আব্রাহামকে নিজের সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে, একদম আব্রাহামের বুকের সাথে মিশে যায়। আয়রাত আব্রাহামের গলা জড়িয়ে ধরে এবার পাগলের মতো হাউমাউ করে কেঁদে দেয়। তার কান্না করার বেশ এতটাই যে সে কথা অবধি বলতে পারছে না। আব্রাহাম বলল, আরে আরে ছাড়ুন আব্রাহাম, আমি আমি আপনার আপনার কাছে হাত জোড় করছি, প্লিজ। আপনি আপনি আমাকে আমাকে ছেড়ে আর কখনো দূরে চলে যাবেন না, প্লিজ। আমি মরে মরে যাব। আমি কাকে নিয়ে বেঁচে থাকবো? বেঁচেছিলাম তা কেবল আমি জানি আব্রাহাম। আমি আমি আপনাকে অনেক ভালোবাসি আব্রাহাম। আমি বোঝাতে পারবো না। আমি আমি আল্লাহকে বলবো যে উনি যেন আমায় হায়াত নিয়ে আপনাকে দিয়ে দেন। তো তবুও আপনি আমার কাছে থাকুন, প্লিজ। আমি ধ্বংস হয়ে গিয়েছিলাম, খুব কষ্টে নিজেকে সামলিয়েছি আমি সব। একবার ভেঙে চুরমার হয়ে গিয়েছিলাম, উঠে দাঁড়িয়েছি খুব কষ্টে। আপনি আপনি প্লিজ আমার থেকে আর দূরে যাবেন না। কেননা কেননা আমি আর ভাঙতে পারবো না।
ভেঙে আবার উঠে দাঁড়ানোর মতো সেই শক্তি আর যে আমার আর নাই। আমি আপনাকে অনেক ভালোবাসি আব্রাহাম, আপনি আমার, শুনছেন আপনি, আপনি আমার। এই কথাগুলো বলে আয়রাত যেন আবার পাগলের মতো করে বিলাপ করা শুরু করে দিয়েছে। আয়রাত তার আর থাকতে না পেরে এবার জোরে জোরে চিল্লিয়ে কান্না করা শুরু করে দেয়। হিচকে উঠে গিয়েছে। আব্রাহামের পরনে সাদা কালারের শার্টের কাঁধের অংশটা আয়রাতের চোখে পানিতে ভিজে একদম লেগে লেগে ধরেছে। তবে আব্রাহাম ঠায় দাঁড়িয়েই আছে, কি করবে কি করবে না ভেবে পাচ্ছে না। আয়রাত আরও শক্তভাবে আব্রাহামকে জড়িয়ে ধরে। এভাবে কিছুক্ষণ থাকার পর আয়রাত তার মাথাটা তুলে আব্রাহামের সামনে আনে। আব্রাহাম দেখে আয়রাতের চেহারার নকশাই পুরো পাল্টে গেছে, চোখ মুখ সব ফুল, চেহারায় কেমন এক লাল আভা ফুটে উঠেছে। আয়রাত ছলছল চোখে আব্রাহামের দিকে তাকিয়ে থাকে। পর মুহূর্তে আয়রাতের পাগলের মতো করে আব্রাহামের গালে কপালে নাকে চোখে মুখে চুমু খেতে শুরু করে দেয়। আব্রাহাম শুধু চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকে। আয়রাত আবারও আব্রাহামকে জড়িয়ে ধরে হিচকি তুলে কাঁদা শুরু করে দেয়। আয়রাত তার আব্রাহামকে দুহাত দিয়ে নিজের বাহুডোরে আবদ্ধ করে রেখেছে, ফুপিয়ে ফুপিয়ে কেঁদেই চলেছে। আব্রাহাম তাকে কিছু একটা বলতে গিয়েও আবার থেমে যায়। আয়রাত যেভাবে ঠিক কতক্ষণ আব্রাহামকে জড়িয়ে ধরেছিল তা তার খেয়াল নেই। আয়রাত একটু শান্ত হয়ে এলো। হঠাৎ আব্রাহাম তাকে নিজের কাছ থেকে সরিয়ে নেয়। আয়রাত তার মাথাটা তুলে আব্রাহামের দিকে তাকায়। আব্রাহাম কিছুটা কপাল কুঁচকে আয়রাতের দিকে তাকিয়ে আছে। আব্রাহাম আয়রাতকে নিজের থেকে কিছুটা দূরে সরিয়ে কঠোর কণ্ঠে বলে ওঠে, কি হচ্ছে এগুলো? আর কি আপনি? আব্রাহাম, আপনি আপনি আমাকে চিনতে পারছেন না? আমি আমি আয়রাত আব্রাহাম, আমি আপনার আয়রাত। ও, আই সি। তো আপনি সেই আয়রাত, আয়রাত চৌধুরী গ্রুপের অনার? আব্রাহাম চৌধুরী গ্রুপের অনার, আয়রাত বলল। আব্রাহাম বলে উঠল, সো হাউ ক্যান আই হেল্প ইউ? আয়রাত বলল, মানে কি আব্রাহাম, আপনি কি বলছেন এইসব? আপনি আমাকে চিনতে পারছেন না? আব্রাহাম প্লিজ এমন করবেন না, আপনি কেন এগুলো বলছেন? হোয়াট? আমি কি করছি? করছেন তো আপনি, মানে চেনা নেই জানা নেই হুট করে এভাবে অজানা এক ছেলেকে এসে জড়িয়ে ধরেছেন। ন্যূনতম ম্যানার্স নেই আপনার। এইসব কি যাতা বলছেন আপনি? আপনি আমাকে চিনতে পারছেন না? কি করে সম্ভব এটা? আব্রাহাম প্লিজ। আমার নাম অর্নিল, আব্রাহাম না। যদিও অনেকে আব্রাহামও ডাকে। নাম চেঞ্জ করলেই সব কিছু কি চেঞ্জ হয় না? আয়রাত বলল। আব্রাহাম বলল, ম্যানেজার আমাকে বলেছিল আপনার কথা। বলতে গেলে আমার সামনে আপনার এক প্রকার প্রশংসা জুড়িয়ে নিয়ে বসেছিলেন। আমি তখন ভেবেছি আপনি বেশ বুঝদার একজন মেয়ে, বাট আই ওয়াজ রং। আপনি তো পাগল মনে হচ্ছে। মানে আমি এর আগে কখনো আপনাকে দেখিনি, আর আপনি আজ কিনা। আপনি আব্রাহাম, আপনি আমার হাজব্যান্ড আব্রাহাম আহমেদ চৌধুরী। 2 বছর আগে আপনার একটা কার অ্যাক্সিডেন্ট হয়েছিল, মনে আছে আপনার? আপনি কেন আমাকে চিনতে পারছেন না? চেনার প্রশ্নই আসে না। দেখুন, আপনার হয়তো কোথাও কোনো বিরাট ভুল হচ্ছে। না, আমি সব ক্ষেত্রে ভুল হতে পারি, কিন্তু আপনার ক্ষেত্রে না। আমি ঠিকই আছি। হেই লিসেন, আমি আপনাকে চিনি না, আর এর আগে কখনো দেখিও নি, ওকে? আয়রাত ঝট করে আব্রাহামের কাছে এসে পড়ে। আয়রাত তার 2 হাত দিয়ে আব্রাহামের 2 গালে ধরে। কেন আব্রাহাম, কেন? কেন আপনি আমাকে চিনতে পারছেন না বলুন তো? আমি আমি কি করেছি? আমি তো জানতাম যে আপনার কিছু হয়নি। পুলিশরা তাদের কাজ প্রপারে ভাবে করতেই পারেনি। আপনি জানেন না, আপনার বিন্দুমাত্র ধারণা নেই যে আমি আপনাকে ছাড়া কি হালে থেকেছি, কীভাবে লাইফ লিড করেছি। আপনি এতটা দিন কোথায় ছিলেন বলুন তো? কেন আমার কাছে একটা বারের জন্য আসেননি? আপনি জানেন না যে আমি আপনাকে কত জায়গায় খুঁজিয়েছি, কতভাবে যে খুঁজেছি, কিন্তু আমি পাইনি আপনাকে। আপনার দাদি আপনাকে ছাড়া যে কি হালে আছে তা আমি বলতে পারবো না। আর কাল কাল যখন আমি আপনাকে কনসার্টে দেখি, আমার নিজেরই তখন কোনো সেন্স ছিল না। আব্রাহাম প্লিজ আর দূরে দূরে থাকবেন না। আব্রাহাম আয়রাতের হাত দুটো নিজের গাল থেকে নামিয়ে দেয়। দেখুন মিসেস, আপনার কোথাও ভুল হচ্ছে। আমি আপনার হাজবেন্ড না। হ্যাঁ মানলাম আমার নামও আব্রাহাম, কিন্তু এক নামে হাজার মানুষও থাকে। আর রইল চেহারার কথা, পৃথিবীতে না একই রকম চেহারার মানুষ 7 জন থাকে, ওকে? 7 জন কেন, 700 মানুষ থাকলেও আমি আমার আব্রাহামকে চিনতে কখনই ভুল করব না। আপনি আমার আব্রাহাম। ও হ্যালো, সব কিছু একটা লিমিট থাকে, ওকে? এবার কিন্তু বেশ বাড়াবাড়ি করে ফেলছেন আপনি। আমি যদি আগে জানতাম যে আপনি এমন আধা পাগল আর একটা পাগলের সাথে আজ আমার অ্যাপয়েন্টমেন্ট আছে, তাহলে আমি ম্যানেজারকে হ্যাঁ জীবনেই বলতাম না। আয়রাত বলল, কিন্তু আব্রাহাম বলল, আমি আব্রাহাম চৌধুরী অর্নিল,
প্রফেশন সিঙ্গিং অ্যান্ড রকস্টার। আমার ড্রিম এগুলো, ওকে, আমার প্যাশন। আমি কোনো আয়রাত নামে কাউকে চিনি না। আপনার হাজবেন্ডের সাথে আমার চেহারা মিল যায়, আর এটা পুরোপুরি একটা কাকতালীয় ব্যাপার ছাড়া আর কিছুই না। এতে এত হাইপার হবার কি আছে? রিল্যাক্স ইয়ার। আয়রাত অবাক হয়ে আব্রাহামের দিকে তাকিয়ে আছে, আর আব্রাহাম পুরো একটা চিল মুডে কাচের একটা ডেস্কের উপর থেকে অ্যালকোহলের গ্লাসটা নিয়ে চুমুক দেয়। আয়রাত এবার রাগ লাগছে, সে গিয়ে সোজা আব্রাহামের হাত ধরে থামিয়ে দেয়। মিথ্যে বলার জায়গা খুঁজে পান না, তাই না? আপনি আমাকে শেখাচ্ছেন? শুনুন, আমি জানি আপনি আব্রাহাম, অযথা আমাকে উল্টাপাল্টা বোঝানো বন্ধ করুন। আয়রাত যে আব্রাহামের হাত ধরে আছে তাতে আব্রাহাম তার দিকে এক ভ্রু উঁচু করে তাকায়। সে একবার আয়রাতের দিকে, আরেকবার নিজেদের হাতের দিকে তাকাচ্ছে। আয়রাত অ্যালকোহলের গ্লাস সহ আব্রাহামের হাতটা নিজের হাত দিয়ে থামিয়ে রেখেছে। বাই দা ওয়ে, একটা জিনিস আপনার পছন্দ হলো খুব, তা হচ্ছে আপনার চোখের পানি। আপনাকে কান্নারত অবস্থায় দারুণ মানায়। আই উইশ আপনি আপনার সারা জীবন এই কান্না করতে করতে কাটিয়ে দিবেন। আর হ্যাঁ, নিজের চোখের পানি দিয়ে আপনার গায়ের শার্টটা খানিক ভিজিয়ে দেওয়ার জন্য থ্যাঙ্কস। আমি চাই যে মেয়েরা যেন কিছু না কিছু একটা চিহ্ন আমাতে রেখে যায়। হোয়াট? অ্যাকচুয়ালি ইউ নো হোয়াট, আমি তোমার নামে অনেক কিছু শুনেছি, তুমি করেই বললাম এখন, কেননা আপনি ডাকটা তোমার সাথে যায় না, আর মেয়েদের বেলায় তো মোটেও না। আর মেয়েরা যখন একদম ইমোশনাল হয়ে আমার কাছে এসে নিজের মায়া কান্না শুরু করে দেয়, আহা কি যে ভালো লাগে। মেয়েদের ব্যাপারে অনেক এক্সপিরিয়েন্স আছে বুঝি? থাকতে হয় মিসেস আয়রাত। আপনি এমন কেন করছেন আমার সাথে? আপনার সবই মনে আছে আমি জানি, তবুও এমন কেন করছেন আপনি? আয়রাত বলল। আব্রাহাম বলল, আমি কি করেছি? আমি যতদূর জানি আমি তোমার সাথে এখনও তেমন কিছুই করিনি আয়রাত। একবার করা শুরু করে দিলে থামা মুশকিল, তবে করেছো তো তুমি। এসেই সোজা আমাকে আষ্টে পৃষ্ঠে আঁকড়ে ধরেছো। জিনিসটা আমার কাছে আনএক্সপেক্টেড ছিল, তবে আনএক্সপেক্টেড হলেও আই রিয়েলি লাইক ইট। আব্রাহাম, আমি তোমাকে চিনি না, আমাদের এই প্রথম দেখা, আর আমি কারো হাজব্যান্ড না, বিয়ে হলো না আর হাজব্যান্ড। আব্রাহাম, আপনি আমার কথা গেট লস্ট। আই সে গেট লস্ট। আয়রাত আব্রাহামের দিকে এগিয়ে আসে। ফ্ল্যাট থেকে তাড়াতে পারলেন, কিন্তু নিজের জীবন আর আপনার থেকে দূরে কখনোই তাড়াতে পারবেন না। মনে রাখবেন, একবার হারিয়েছি আমি, আর পারবো না। আর এবার যখন পেয়ে গেছি, তো আমিও দেখব মিস্টার আব্রাহাম আহমেদ চৌধুরী যে আপনি দূরে কি করে যান আমার থেকে। পাগলামি তো কেবল শুরু, শেষ হতে অনেক দেরি। এই বলে আয়রাত চলে আসতে নেয়, কিন্তু আব্রাহামও থেমে যায়। ও হ্যাঁ, আরেকটা কথা, এই যে বাইরে যে আপনি ডোন্ট ডিস্টার্ব এই লোগো দিয়ে রেখেছেন না, তা অতি দ্রুত সরিয়ে দিন, কেননা ডিস্টার্ব নিজেই এসে পড়েছে আপনার লাইফে, তা আমি। আপনি তো আমার আব্রাহামই, তাতে যতই যাই বলেন না কেন। আর হ্যাঁ, মেয়েরা না মেয়ে হবে শুধু, আর সেটাও এই আমি। এই বলেই আয়রাত আব্রাহামের দিকে একটা শুকনো দৃষ্টি নিক্ষেপ করে তার রুম ত্যাগ করে। আব্রাহাম বলল, অ্যাটিটিউড লেভেল হাই। আয়রাত নিজের চোখে সানগ্লাসটা পরে দ্রুত পায়ে বাইরে এসে নিজের গাড়িতে উঠে পড়ে। বেশ কিছু সময় পর নিজের অফিসেও চলে যায়। আয়রাত যখন অফিসে ঢুকছিল তখন তার মুখে ঝুলেছিল এক চিলতে হাসির ছাপ। সবাই কিছুটা অবাক ভাবে আয়রাতকে দেখছিল, কেননা কেউ আয়রাতকে কখনো হাসতে দেখেনি, অর্থাৎ বিনা কারণে সে মোটেও হাসে না। আয়রাত নিজের কেবিনে চলে যায় সোজা। তার কয়েক মিনিট পর কেবিনে রাশেদ আসে। ম্যাম, কী খবর? আব্রাহাম স্যার। কে বলেছে সে আব্রাহাম? জি, উনি তো আব্রাহাম নন, উনি তো অর্নিল। কিন্তু এটা ওর কথা, এটা ওর মতামত। যখন তাকে এটা বলি যে সে আব্রাহাম, তখন সে পরিষ্কারভাবে সাপ মানা করে দেয় যে সে আব্রাহাম নয়, বরং অর্নিল। আরও আমাকে নানা কথা বলে। তাহলে কি শুধু শুধু আমরা ভুল ভাবছি? না রাশেদ, মোটেও না। আমার ভুল হতেই পারে না। সে আব্রাহাম, আমার কাছ থেকে বাঁচার জন্য সে এইসব বলছে। আর হ্যাঁ, এখন শুধু দেখে যাও, আমি তো আব্রাহামকে তার নিজের মুখে স্বীকার করেই ছাড়ব যে ওই আব্রাহাম আহমেদ চৌধুরী। যে একবার যখন ধরেছি তো ধরেছি। কিন্তু স্যার, আপনাকে চিনতে মানা করছেন কেন? স্যার তো আপনাকে পাগলের মতো করে ভালোবাসে। জানি না রাশেদ, আমার এগুলো ভাবতে আর ভালো লাগে না। যাই হোক, যেই ভাষায় কথা বুঝে তার সাথে সেই ভাষাতেই কথা বলতে হয়। তারা তো আব্রাহাম আগে থেকে একবার সোজা করেছিলাম, এবার না হয় আবার করব। রাশেদ, জি ম্যাম। আরে পার্টি অ্যারেঞ্জ করো ইয়ার।
আর এর চিফ গেস্ট হবে আব্রাহাম উপর সরি অর্নিল। ম্যাম পার্টি মানে কেন? এই ধরো খুশিতে যে বলা সেই কাজ। রাশিদ সহ বাকি স্টাফরা সবাই সব কিছু অ্যারেঞ্জ করে ফেলে। অন্যদিকে আব্রাহাম তার রুমে হাতে একটা বল নিয়ে দেওয়ালে জোরে জোরে মারছে। সেই বল আবার আব্রাহামের দিকে ফিরে আসলে সে তা ক্যাচ করে ধরে ফেলছে। মুখে তার গম্ভীর ভাব, কপালটুকু কুঁচকে রেখেছে, যেন বেশ রেগে আছে। তখনই রুমে কেউ আসে। এসে সোজা আব্রাহামের পেছনে কোমরে দুহাত রেখে দাঁড়িয়ে পড়ে। আব্রাহাম বুঝলো যে এটা কে হতে পারে। আব্রাহাম বলল, কি চাই এখানে তোর? রেগে আছিস? না। হয়েছে, আমি জানি, আমাকে শেখাস না। কাজ থাকলে বল, নয়তো বের হ। রাত্রি বলল, এই এই কি বলবি? আমি বের হব মানে? তুই বের হ। আব্রাহাম বলল, ভালো লাগে না সবসময় ফাজলামি রাত্রি। সে খেয়াল করলো যে আব্রাহাম বল দিয়ে দেওয়াল একটার পর একটা আঘাত করেই যাচ্ছে। রাত্রি এবার গিয়ে কোনো কথা না বলে আব্রাহামের সামনে দাঁড়িয়ে পড়ে। আব্রাহাম কথা থেমে যায়, হাতে বলটা নিয়ে রাত্রির দিকে চোখ তুলে তাকায়। কিছু বলছি আমি, বল। রাত্রি বলল। আব্রাহাম বলল, আমি কি বলেছি যে আমি বয়রা? এমন করছিস কেন? কিছু কি হয়েছে? আব্রাহাম বলল, এদিকে আয়। রাত্রি বলল, কি? এদিকে আয়। আব্রাহাম রাত্রির হাত ধরে নিজের পাশে বসিয়ে দেয়। আর এই রাত্রির কাহিনী পরে জানতে পারবেন সবাই। রাত্রি বলল, কি হয়েছে? আব্রাহাম রাত্রির হাত ধরে। একটা কাঁচা ঘাতে বারবার আঘাত করলে আঘাতটা কিন্তু কাঁচাই রয়ে যায়, ভালো হয় না। আর সেই ঘাতে কিছু কিছু মানুষ এসে স্যাবলনের মতো কাজ করে। কি বলছিস এসব? কাঁচা ঘা স্যাবলন কি? তোর হাত কোথাও কেটেছে নাকি? আব্বে ঢাক্কান, তুই বুঝবি না। ছাড়, বাদ দে। রাত্রি বলল, আচ্ছা শোন, মা তোর জন্য কষা মাংস পাঠিয়েছে, খেয়ে নিস। দেখেছিস আন্টি আমাকে কত ভালোবাসে, তোর মতো সবসময় পিছে লেগে থাকে না আমার। কেন যে পিছে লাগে থাকি তা তো তুই আর বুঝিস না। আন্টির শরীর কেমন এখন? আগে থেকে অনেক ভালো। এভাবে সেই সময়টুকু কেটে যায়। রাত্রি চলে যায়। সন্ধ্যার দিকে আব্রাহামের কাছে একটা ইনভিটেশন কার্ড আসে। গার্ড বলল, মে আই কামিন স্যার? এসো। স্যার আপনার জন্য এটা এসেছে। আব্রাহামের দিকে একটা কার্ড এগিয়ে দিয়ে গার্ডটা চলে যায়। আব্রাহাম কার্ডটা খুলে উপরে সুন্দর করে লেখা, আব্রাহাম আহমেদ চৌধুরী গ্রুপ। আর তা থেকে একটা পার্টি অ্যারেঞ্জ করা হয়েছে, সেখানে তাকে এই চিফ গেস্ট হিসেবে ডাকা হয়েছে। আব্রাহাম যেই না কার্ডটা ছুঁড়ে ফেলে দিতে যাবে তখনই আয়রাতের ফোন। আব্রাহাম পিক করে। হ্যালো জামাইজান, হোয়াট দ্য হেল ইজ দিস? না না, হেল না। আপনি আসবেন পার্টিতে? যাব না আমি। ভেবে দেখুন, আপনি আসবেন নাকি আমি আপনার কাছে যাব। আর হ্যাঁ, আমি যদি আপনার কাছে আসি তাহলে কিন্তু তা বেশি একটা ভালো হবে না আপনার জন্য। আমার পেছনে লাগতে না আসলেই ভালো হবে। আর যদি লাগি তো বরবাদ করে দেব। অনেক আগেই হয়ে গেছি, তবে এবার যদি আপনার নিজ হাতে হই তাহলে আর ক্ষতি কি? এত এত বাঁকা স্বভাব কেন তুমি? আরে আপনার কাছ থেকেই তো শিখেছি। আব্রাহাম বলল, ওকে ফাইন, আসবো আমি। আহা, আসবো না, এসে পড়ুন, ওয়েট করছি। এই বলেই আয়রাত ফোন কেটে দেয়। আর আব্রাহাম চোখ বন্ধ করে একটা ক্ষীণ দম ছাড়ে। আর ওদিকে আয়রাত পার্টি এ টু জেড সব আব্রাহামের পছন্দের মতো করে সব। বেসিক্যালি একটা টেস্ট করার জন্যই আব্রাহাম ব্ল্যাক কালারের প্যান্ট আর অ্যাশ কালারের শার্ট পরে তার উপর ব্রাউন কালারের জ্যাকেট। ব্যাস, সে রেডি। আব্রাহাম চলে যায় গাড়িতে করে। বেশ সময় পর সে আয়রাতের অফিসে এসেও পড়ে। আব্রাহাম যখন আসে তখন দেখে অফিসের সামনে কমপক্ষে 50 জনের মতো ছিল তাকে স্বাগত জানানোর জন্য। তবে আব্রাহাম কেন জানি নিজেকে সবার সামনে খারাপ প্রমাণ করতে চাইছে। আব্রাহাম যখন দেখে যে এতগুলো মানুষ তাকে স্বাগত জানানোর জন্য দাঁড়িয়ে আছে, তখন আব্রাহাম ইচ্ছে করেই হাতে একটা শ্যাম্পেনের বোতল নিয়ে নেয়, যাতে সবাই ভাবে যে আব্রাহাম ড্রিঙ্ক এবং ড্রাইভ করছে। আব্রাহাম গাড়ি থেকে নেমে পড়ে। উপরের জ্যাকেটটা তার কাঁধে ঝুলানো, শার্টের হাতাগুলো ফোল্ড করা, চোখ থেকে চশমাটা খানিক নাকের ডগায় নামানো, ঠোঁটে বাঁকা হাসি আর হাতে স্যাম্পন। আব্রাহামের বাইরে নামতেই যখন সবাই বড়সড় ক্রাশ খেলো, তখনই সবাই বেশ অবাক হলো।
দুটো মানুষের মাঝে এতটা মিল কি করে সম্ভব? সবার সাথে সাথে সেখানে রাশেদ নিজেও ছিল আব্রাহামকে স্বাগত জানানোর জন্য। কিন্তু আব্রাহামের এমন লুক দেখে রাশেদ যেন এখানেই মাথা ঘুরে পড়ে যাবে এমন অবস্থা। আব্রাহাম বুঝলো যে সবাই তাকে তাদের চোখ দিয়েই গিলে খাচ্ছে। কিন্তু রাশেদ অবাক হয়ে আব্রাহামের দিকে একতোড়া ফুল নিয়ে এগিয়ে গেল। ওয়েলকাম ব্যাক স্যার। হোয়াট? আই মিন ওয়েলকাম স্যার। থ্যাঙ্কস। আর বাকি সবাই কিছু বলবে তার আগে আব্রাহাম চলে গেল যার ভিতরে। আশেপাশে আব্রাহামের অনেক গার্ডরা রয়েছে। যে জায়গায় পার্টি অ্যারেঞ্জ করা হয়েছে সেখানে শুধু সাদা ধবধবে লাইট, সব কিছুই বেশ ক্লাসি। এখানে অনেক মানুষ রয়েছে। আব্রাহাম যেই না হলরুমে ঢুকে তার সাথে সাথেই সবার নজর আব্রাহামের দিকে। ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে একটা সফট মিউজিক চালু করা হয়েছে। অনেকে এসে আব্রাহামের সাথে ছবি ক্লিক করছে, আবার অটোগ্রাফ চাচ্ছে। তবে এত সব কিছুর মাঝে আয়রাত নেই। আব্রাহাম খেয়াল করলো যে কী রকম এক অদ্ভুত নজরে যেন সবাই তার দিকেই তাকিয়ে আছে। যাই হোক, আব্রাহাম হেসে হেসে সবার সাথে টুকটাক কথা বলছিল। তখনই আয়রাত উপরে সিঁড়ি দিয়ে নিচে নামা শুরু করে। আব্রাহাম তার শুরু দৃষ্টিতে আয়রাতের দিকে তাকায়। আয়রাত একটা ব্ল্যাক কালারের ফুল হাতাওয়ালা গাউন পরেছে, তবে তা ব্যাকলেস। চুলগুলো হালকাভাবে খোপার মতো করে উপরে বাঁধা, চারিদিকে চুলগুলো কিছুটা ছড়িয়ে পড়েছে। কানে সাদা স্টোনের দুল আর গলায় হালকার মাঝে একটা নেকলেস। সিম্পলের মাঝেও দারুণ ফুটে উঠেছে। আয়রাত হেঁটে এসে আব্রাহামের কাছে আসে। আব্রাহাম তার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকলে আয়রাত আব্রাহামের সামনে তুড়ি বাজায়। আব্রাহামের হুঁশ আসে। জামাইজান, আমাকে দেখে বুঝি হুঁশ উড়ে গেছে? হিরে থাকতে আমি কয়লার দিকে কেন তাকাবো বলুন তো? ও আচ্ছা। আয়রাত আব্রাহামের কাছে চলে যায়, কিছুটা তীক্ষ্ণ দৃষ্টিতে আস্তে করে আব্রাহামের চোখে তার চোখগুলো রেখে বলে ওঠে, মনে রাখবেন, কয়লার খনি থেকে কিন্তু হীরের জন্ম। এত তেজ! আয়রাত এবার দূরে সরে আসে। আয়রাত বলল, তেজ না থাকলে আপনার সাথে পারবো কি করে বলুন? বাঘ যতই গর্জন করুক না কেন, বাঘিনীর কাছে সবসময় সে ভেজা বিড়াল, বুঝলেন? বাই দ্য ওয়ে, পার্টির অ্যারেঞ্জমেন্ট করেন সুন্দর। থ্যাংক ইউ। কি? আমি এভাবেই বলি, আয়রাত বলল। আয়রাত আর আব্রাহাম কথা বলছিল, আসলে কথা না, এক প্রকার কথা কাটাকাটি করছিল। তখনই আব্রাহামের পাশ দিয়ে একটা মেয়ে হেঁটে যায়। যাওয়ার সময় সে আব্রাহামকে খানিক হাত তুলে হাই দিয়ে যায়, আর আব্রাহামও হেসে তাকে হাই বলে। শুধু তাই না, আব্রাহাম, হে হাই বিউটিফুল। আব্রাহাম তো এটা বলে দাঁড়িয়েই ছিল, কিন্তু আয়রাত তো রাগে আগুন। তখনই হুট করে আয়রাতের ডাক পড়ে, তাই আয়রাত চলে যায়। যাওয়ার আগে আব্রাহামকে একটা রাগী লুক দিয়ে যায়। তবে এরপরেই বাধে আরেক গন্ডগোল।